ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ৩ নদীর বেড়িবাঁধের অন্তত ২০টি ভাঙা স্থান দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। প্লাবিত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার প্রায় ১০০ গ্রাম। পানি ওঠায় এখনো বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। এরই মধ্যে খোলা হয়েছে ১৬১টি আশ্রয়কেন্দ্র। বানের জলে ভাসছে ফেনীর বিস্তীর্ণ এলাকা। চারিদিকে শুধু পানি আর পানি। প্লাবিত প্রায় ১০০-র মতো গ্রাম। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর আরও কয়েকটি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। ২০টি ভাঙা স্থান দিয়ে হু হু করে জল ঢুকছে লোকালয়ে। ফুলগাজীর ৬৭, পরশুরামের ২৭ ও ছাগলনাইয়ার ৪টি গ্রাম জলমগ্ন। অনেক পানি উড়ে গেছে, বাড়িতে পানি উঠছে, ওই জন্য ফেনীর দিকে চলে যাচ্ছে। ওইদিকে খুব স্রোত, পানি বাইতেছে। আকাশের অবস্থা বেশি ভালো না, পানির অবস্থা অতিরিক্ত, পানি বাইতেছে। দেশের জনগণ অনেক কষ্টে আছে। কালকে বিকাল বেলা পানি ছিল সামান্য কত 2 ইঞ্চি, রাত্রেবেলা থেকে এখান থেকে পানি হয়ে গেছে প্রায় 1.5 ফিট। ওদিকে আরো বেশি হয়ে গেছে, বাড়িতে উড়ে যায়। ওদিকে ভাই অনেক পানি, মুরগি খামারে ছিলাম, এই বুক পর্যন্ত পানি, অনেক কষ্ট করে পর্যন্ত আইছি ভাই। বাড়িঘর ডুবে গেছে, আর কিছু কিছু আছে, এগুলো তো বিকাল পর্যন্ত এভাবে নামলে পানির তলে যাবে। বাড়িঘর, দোকানপাটও পানিতে নিমজ্জিত। ভবনের ছাদে গবাদি পশুর সাথে ঠাঁই নিয়েছেন কেউ কেউ। এখনো বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। আমাদের ঘর বাড়িতে পানি উঠে গেছে, এই জন্য আমরা বাড়ির মালিকের আরেকটা ছাদে আশ্রয় নিচ্ছি। এখন এখানে আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল, মানুষ সবাই মিলে একসাথে অন্তত 25 পরিবার আছি। আমাদের ঘরে অনেক পানি, তাই জন্য আমরা অন্যজনের বাড়িতে যাই, এখন আশ্রয় নিচ্ছি। আমাদের ঘরে এখন পানি, আমরা ছাদে আছি, আমাদের ঘরে রান্না বান্না করা যাচ্ছে না। নদী ভাঙ্গনে আমাদের লোকালয়ে পানি প্রবেশ করেছে। আমাদের ফসলি জমির ধানের চারা, মাছের ঘের এবং গরু ছাগল নিয়ে বাচ্চা কাচ্চি আমরা বহু কষ্টে আছি। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় খোলা হয়েছে ১৬১টি আশ্রয়কেন্দ্র। প্রতি মুহূর্তে সেখানে বাড়ছে ক্ষতিগ্রস্তদের সংখ্যা। আশ্রিতদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বল্লামুখায় ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে। গত বছরের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবার বন্যার কবলে ফেনীবাসী। এরকম বন্যা থেকে রক্ষা পেতে বাঁধের একটি স্থায়ী সমাধান চান এখানকার বাসিন্দারা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ফেনীর বন্যা পরিস্থিতির খবর সরাসরি জানবো। দুর্গত এলাকায় রয়েছেন আমাদের দুজন সহকর্মী আরিফুর রহমান এবং সাইফুদ্দিন রবিন। আমরা শুরুতে আরিফুর রহমানের কাছে যেতে চাই। আরিফ, আপনি তো সকাল থেকে দুর্গত এলাকায় আছেন, কোন কোন এলাকায় দুর্ভোগ সবচেয়ে বেশি আপনার চোখে পড়লো? লোপা, আমি আছি এই মুহূর্তে ফুলগাজীর জয়পুর গ্রামে। এই গ্রামের চিত্রটি আপনি একটু দেখানোর চেষ্টা করছি যে এই গ্রামের চতুর্দিকে শুধু পানি আর পানি। এদিকে যদি কেউ আসতে হয় কিংবা তাদেরকে উদ্ধার করার জন্য কোনো ধরনের পরিবহন কিংবা কোনো স্বেচ্ছাসেবক বা কোনো উদ্ধারকারী কেউ যদি আসতে হয়, তাকে অবশ্যই আসতে হবে এখানে, যে কোনো ধরনের নৌকা করে আসতে হবে, না বিকল্প তাদেরকে উদ্ধার করার কোনো পথ নেই। এখানে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে পুলিশ কাজ করছে। এই মুহূর্তে তাদের সাথে যোগ দিয়েছেন ফেনীর পুলিশ সুপার। আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি তো বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছেন, কি দেখেছেন? কোন এলাকারই সবচেয়ে বেশি বন্যা কবলিত এলাকা বলে মনে হয়েছে? আমরা যেটা মনে করছি সেটা হলো আমাদের ফুলগাজী পুরাটাই এবং আপনার পরশুরামের পুরা উপজেলাটাই বন্যা কবলিত। আমরা যে জায়গাটা এসেছি এই জায়গা হলো জয়পুরা নাম। এই জায়গাটা সবচেয়ে প্রত্যন্ত এলাকা এবং আমরা এখানে দেখলাম, আপনারাও দেখলেন যে এখানে মানুষজন কিন্তু অর্ধাহারে অনাহারে আছে এখানে। আমি এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার যেটা মনে করি সেটা হচ্ছে শুকনো খাবার দাবার এবং পাশাপাশি যে তাদের যোগাযোগের জন্য, তাদের যাতায়াতের জন্য ছোট ছোট নৌকা দরকার এখানে। কারণ এখানে মানুষজন যেহেতু তারা বন্যার সময়ে কিভাবে তারা এখানে লাইভ করবে, সার্ভাইভ করবে, সেই জিনিসটা কিন্তু তাদের গত বছর একটা অভিজ্ঞতা ছিল, বাট এবছর কিন্তু কোনো মানুষের আমি দেখি নাই যে কোথাও কোনো তারা নৌকা কিংবা বোট তারা এগুলো তৈরি করেছে। কাজে আমরা পুলিশের পক্ষ থেকে আমরা বেশ কয়েকটি এখানে বোট ভাড়া করেছি, ইঞ্জিন বোট ভাড়া করেছি এবং হ্যান্ড চালিত কিছু বোট ভাড়া করেছি। সেগুলো দিয়ে আমরা এখানে মানুষজনকে যতটুকু তৎপরতা আমরা পারি ততটুকু মানুষকে আমরা উদ্ধার করছি এবং আমাদের পাশাপাশি আমরা তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। লোপা, এই যে ইঞ্জিন চালিত নৌকা করে আমরা যেদিকে যাচ্ছি, চতুর্দিকে যে সকল বাড়িঘর গুলো দেখা যাচ্ছে, তারা সবাই বলছে যে তাদেরকে আসলে খাদ্য সহায়তা দেওয়ার জন্য। এখানকার যারা বন্যা কবলিত মানুষ যারা
রয়েছে তাদের দাবি হচ্ছে যে এটি, এবং কি তারা যেটি বলছে তারা এভাবে সাহায্য সহযোগিতা কিন্তু চায় না, তারা চায় যে তাদের যে বাদের একটি স্থায়ী সমাধান। অন্যদিকে হচ্ছে যে এবারের যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে ৭,৩৪০ কোটি টাকার এই প্রকল্পটি যদি সেনাবাহিনীর মাধ্যমে যদি করা যায় তাহলে হয়তো এখানকার দুর্গত যে সকল মানুষ রয়েছে তাদের যে গত ৪০ বছর ধরে যেরকম বন্যা শিকার সেই কষ্ট কিছুটা লাঘব হবে। ধন্যবাদ আরিফা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার সাইফুদ্দিন রবিনের কাছে যেতে চাই। রবিন, আপনি কতটা সুযোগ হয়েছে এলাকাগুলো ঘুরে দেখার, কি চিত্র দেখলেন সেখানকার, এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে কিনা? লোপা, আসলে এখনো সেই সুযোগটা হয়নি, অর্থাৎ প্রত্যন্ত কিংবা দুর্গত যে অঞ্চল সেখানে পৌঁছানোর সুযোগটা আমার হয়নি, কারণ আমি আসার পথেই আসলে সেই দুর্গতের মানুষের সেই চিত্রটা দেখেছি বা কতটা প্লাবিত হচ্ছে নতুন নতুন অঞ্চল সেটি দেখা গেছে, কিন্তু সত্যিকার অর্থে সেই প্রান্তিক দুর্গত অঞ্চলগুলোতে পৌঁছানোর মতো বাহনের এক ধরনের সংকট রয়েছে, এবং কোনো ধরনের ইঞ্জিন চালিত যানবাহনে করে আসলে এখনো পৌঁছানো যাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত ইঞ্জিন চালিত নৌকা, স্পিড বোট সেসবে সংকুলন না হবে ততক্ষণ পর্যন্ত একেবারে দুর্গত অঞ্চলে পৌঁছানো আসলে মুশকিল হয়ে যাচ্ছে। যেখানটা আছি এটি হচ্ছে মূলত ফেনী ফুলগাজী যে সড়কটি, যেই সড়ক আসলে ফেনীর সঙ্গে ফুলগাজী, পরশুরাম, বিলোনিয়া স্থলবন্দরের সংযুক্তি ঘটিয়েছে, সেই সড়কের চিত্র। যেখানটায় আছি এটি মূলত ফেনী শহর থেকে অল্প কয়েক কিলোমিটার, অর্থাৎ প্রায় 2 থেকে 3 কিলোমিটার পরেই সড়কের এই অবস্থা, অর্থাৎ এই সড়কটি কিছুক্ষণ পরে এই উঁচু ট্রাক কিংবা পিকআপ এগুলো চলাচলের জন্য অনুপযোগী হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে, কেননা দিনের শুরুতে এখানে এইরকম কোনো পানিই ছিল না, বা দিনের শুরুতে এই সড়ক দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি, কিন্তু বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু পানি বাড়ছে। এবং আরিফ সহকর্মী আরিফ যেটি বলছিলেন বা তিনি যে অঞ্চলগুলোতে রয়েছেন সেখানে মানুষের যেই ভোগান্তি সেটি কিন্তু এই অঞ্চলে বা শহর সংলগ্ন ফেনী শহর সংলগ্ন এলাকাগুলোতে আসলে সৃষ্টি হচ্ছে। যেখানটা রয়েছে এটি ফুলগাজী উপজেলার মধ্যেই একটি বিদ্যুৎ কেন্দ্র, সাবস্টেশন বলা চলে। সেখানে পানি যেভাবে প্রবেশ করছে তার সামনে সড়ক দিয়ে নিঃসন্দেহে বলা চলে যে এই সাবস্টেশন থেকে বলা চলে আর বিদ্যুৎ উৎপাদন করা এই সময়ে সম্ভব না। এর ফলে যেটি হবে, এই অঞ্চলে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সংখ্যাটা রয়েছে। গত বছরের অভিজ্ঞতা থেকে যদি বলি লোপা, আমি নিজে এসেছিলাম এখানটায়, তখন যেমনটি একেবারেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল। যদি এই অবস্থা বা এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে সেই দুর্ভোগ, সেই ভোগান্তি, সেই শঙ্কার দিন কিন্তু আসছে। ইতিমধ্যেই খানিক আগে এই পথ দিয়ে যাচ্ছিল জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ একটি দল, যারা মাইকিংয়ের মধ্য দিয়ে, প্রচার মাইকের মধ্য দিয়ে বারবার সাধারণ জনগণকে অবগত, সচেতন করার চেষ্টা করছেন। নারী, শিশু, বয়স্ক এবং অসুস্থ যারা রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য, কিংবা তাদের ভোগান্তি যেন না হয় ক্রমান্বয়ে এই পরিস্থিতির অবনতির ফলে, সেই সব বিষয়ে যেন সতর্ক এবং সচেতনভাবে তারা উদ্যোগ গ্রহণ করে, সেই তৎপরতা বা সেই আহ্বানটুকু জানানো হচ্ছিল। অন্যদিকে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আসলে এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সবাই বেশ তৎপর আছে। ধন্যবাদ রবিন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে নোয়াখালীর 4 উপজেলার বিভিন্ন এলাকা এখনো জলমগ্ন। জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদেরও পোহাতে হয় দুর্ভোগ। এছাড়া নদীর পানি বেড়ে খাগড়াছড়ির দীঘিনালায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কখনো ভারী, কখনো বা হালকা বৃষ্টি। 3 দিন ধরে জলাবদ্ধ নোয়াখালী শহরের বেশিরভাগ এলাকা। বৃষ্টির পানিতে তলিয়েছে সড়ক, পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। দুর্ভোগে নাকাল শহরবাসী। সরকারি বিভিন্ন দপ্তরের নিচতলাও ভাসছে পানিতে। সদর ছাড়াও কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, মাইজদি ও কবিরহাটের বিভিন্ন এলাকাও জলমগ্ন। বৈরী আবহাওয়ার কারণে জেলায় সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা। 10 ফুটের সামনে এই অবস্থা পানির, দেখেন তাহলে আর গ্রামবাসী কি অবস্থা, আমরা বহুত সমস্যায় আছি। নোয়াখালীতে যে খাল আছে, খাল থেকে পানি নামতেছে না, রাস্তাঘাট সবগুলো পানির নিচে আছে, মানুষ অনেক জনদুর্ভোগের মধ্যে আছে। টানা বর্ষণে কুমিল্লার ঠাকুরপাড়া, বাগিচাগাঁও, বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন এলাকার সড়ক এখনও পানিতে নিমজ্জিত। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন স্থানীয়রা। ড্রেনে অনেক ময়লা জমা থাকে, ড্রেন চিকন। এখন এই আমার পিছনে দেখা যাচ্ছে ড্রেনটা হচ্ছে, আজকে 15 দিন ড্রেনের কাজ বন্ধ। প্রশাসনের উচিত উন্নত মানের পানি নিষ্কাশন ব্যবস্থা করা এবং
প্রাকৃতিক দুর্যোগের পূর্ব মুহূর্তেই যাতে আমরা সেটার প্রস্তুতি নিতে পারি সেটার দিকে সর্বোচ্চ খেয়াল রাখা। খাগড়াছড়ির দিঘিনালায় মাইনী নদীর পানি বেড়ে মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। স্টিল ব্রিজে পানি ওঠায় মেরুং লংদু সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকে। এদিকে অতি বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবনের লামায় পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আমাদের এখানে প্রতি বছর বর্ষার শুরুতে এরকম 4-5 বার পানিতে রাস্তাটা ডুবে যায়। ব্রিজের রাস্তার উপর পানি উঠে গেছে, হাঁটুর উপরে। আমাদের গাড়ি নিয়ে গেলে গাড়ি ইঞ্জিন ডুবে যায়, ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে। এখানে প্রায় 32টা পরিবারের প্রায় 140 জন মানুষের মতো আশ্রয় গ্রহণ করেছে এবং তাদেরকে আমরা গতকাল রাত পর্যন্ত রান্না করা খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছি। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এবার নোয়াখালীতে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ আছেন। সবুজ, জলাবদ্ধ এলাকাগুলোর কি অবস্থা দেখছেন? পানি নামতে শুরু করেছে কিনা এবং ত্রাণ সহায়তা সেখানে কতটা পৌঁছলো? লোপা, যে জলাবদ্ধতা সেটি এখনো রয়েছে, তবে গতকাল সন্ধ্যা সকাল 11টা পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ায় পানি কিছুটা কমলেও সকাল 11টা থেকে এখন পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে। কখনো হালকা বৃষ্টি, আবার কখনো হচ্ছে এবং 11টার পর থেকে এই বৃষ্টিপাতের কারণে পানি আবারও কিছুটা বেড়েছে। এবং আমি এখন যেখানে আছি এটি জেলা শহরের অধিকাংশ সড়ক, প্রধান সড়কের বাইরে যে সড়কগুলো রয়েছে সেখানে কোথাও হাঁটু পরিমাণের চেয়ে বেশি বা কম, অর্থাৎ সবগুলো সড়কে আসলে পানি রয়েছে। এছাড়া যে নিচতলাগুলো রয়েছে বা অনেক ঘর বাড়িতে এবং দোকানপাটেও পানি ঢুকে পড়েছে। আমি নিশ্চয়ই দেখাতে পারছি যে দোকানপাটের ভিতরে কয়েক ফুট পানি রয়েছে এবং এই দোকানগুলো বন্ধ রয়েছে। এবং জেলা শহরের নিচতলা যারা বসবাস করেন বা নিচু এলাকা যারা বসবাস করেন তারা নিচতলা ছেড়ে তারা নিরাপদ আশ্রয় চলে গিয়েছেন। এছাড়া নোয়াখালীর সদরের বাহিরেও সুবর্ণচর, কবিরহাট, কোম্পানিগঞ্জ উপজেলাও আসলে একই ধরনের জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং সেখানকার নোয়াখালীতে আপনি জানেন যে মাধ্যমিক, প্রাথমিক এবং এইচএসসি যে পরীক্ষাগুলো রয়েছে আসলে সবগুলো স্থগিত করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে তারা এই যে জলাবদ্ধতা এবং যারা দুর্ভোগে পড়ছে তাদের জন্য যে প্রায় 4 শতাধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং এখন পর্যন্ত কবিরহাট এবং কোম্পানিগঞ্জের 20টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে এবং তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা বা শুকনো খাবার, নগদ টাকা সেগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে। তবে সবচেয়ে বেশি জলাবদ্ধ অবস্থা হচ্ছে এই জেলা শহরে। এখানকার মানুষ বলছেন যে তারা আসলে একটু ক্ষোভ প্রকাশ করছেন যে টানা 3 থেকে 4 দিন পর্যন্ত তারা এই জলমগ্ন অবস্থায় রয়েছেন এবং কোনোভাবে পানি নামছে না এবং বৃষ্টি না হলে যে পরিমাণ কমে আবার বৃষ্টি হলে আবার পানি বেড়ে যায়। লোপা, এই হচ্ছে জলাবদ্ধতার অবস্থা নোয়াখালী জেলা শহর। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শরীয়তপুরে নদীতে আবারও ধসে পড়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের প্রায় 80 মিটার এলাকা। এ নিয়ে 4 দফায় 450 মিটার এলাকায় দেখা দেয় ভাঙন। বিকেলে জাজিরার মাঝিরঘাট, আলমখার কান্দি এলাকার 0 পয়েন্টে দেখা দেয় ভাঙন। খবর পেয়ে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। তবে নদীতে তীব্র স্রোত থাকায় বাধাগ্রস্ত হচ্ছে কাজ। এর মধ্যে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ, টিন ও খাদ্য সহায়তা দিচ্ছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থা। এর আগে সোমবার বিকেলে মাঝিরঘাট এলাকায় নদীর ভাঙন তীব্র হয়, বিলীন হয় 11টি বসতবাড়ি ও 15টি ব্যবসা প্রতিষ্ঠান। এসএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে প্রায় 15%। দুপুরে সমন্বিত শিক্ষা বোর্ড থেকে ফলাফল ঘোষণা করা হয়। এবার 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 68.45%। গত বছরও যা ছিল 83%-এর বেশি। এছাড়া প্রায় অর্ধ লাখ কমে জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। সারা দেশে গণিতে অকৃতকার্যের সংখ্যা সবচেয়ে বেশি। সংশ্লিষ্টরা বলছেন, ফুলিয়ে ফাঁপিয়ে নয়, শিক্ষার্থীদের যৌক্তিক নম্বর প্রদানের কারণেই ফলাফলের এই অবস্থা। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মনে করে যে কারণেই যে সরকারই আসুক তারা শিক্ষা ব্যবস্থায় যথাযথ মেধার মূল্যায়নের ধারাবাহিকতা বজায় রাখবে। এবছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী 3.79 অর্থাৎ প্রায় 4% বেশি পাস করেছে এবং 8,200 জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে ছেলেদের তুলনায়।
উল্লাসে মেতেছে এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা। ফল জানার পর থেকেই চলছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তবে বৈরী আবহাওয়ার কারণে এবার স্কুলে স্কুলে আনন্দের মাত্রা ছিল কম। সন্তানের কৃতিত্বে খুশি হয়েছেন অভিভাবকরা, গর্বিত সাফল্য দেখানো প্রতিষ্ঠানের শিক্ষকরাও। অবসান হয়েছে প্রতীক্ষার। এসএসসির ফলাফলে এসেছে সাফল্য, তাই রাজশাহীতে শিক্ষার্থীদের এমন আনন্দ আর উল্লাস। আমরা আমাদের যে কষ্টটা করেছি ওটার ফলাফলটা আমরা শেষ পর্যন্ত পেয়েছি, আলহামদুলিল্লাহ। কৃতিত্ব অফকোর্স প্রথমে আমি মা বাবাকে দিতে হবে, তারপর আমার শিক্ষকরা আছেন, আসলেও তাদের পরিশ্রমের বদৌলতেই আমরা এত ভালো করতে পেরেছি। টার্গেট ছিল এবার 1270, কিন্তু এবার একটু কোয়েশ্চেন তুলনামূলক টাফ, তাই 1250 আনন্দ খুব ভালো। দুপুর 2টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। তার আগেই অনেক শিক্ষার্থী পৌঁছে যায় নিজ প্রতিষ্ঠানে, কারো বা চোখ ছিল মোবাইলে। সাফল্য অর্জনের খবর জানার পর বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন ছাত্রছাত্রীরা। টোটাল 1300-র মধ্যে 1256 পেয়েছি, যেটা আমার জন্য অনেক গর্বের। অন্যরকম পরিবেশে এবার আমরা পরীক্ষা দিছি, অন্যরকম প্রশ্নের মধ্য দিয়ে পরীক্ষা দিছি। আলহামদুলিল্লাহ সকল পরীক্ষাতে আমরা খুবই ভালো করেছি। সন্তানের সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যান অনেক অভিভাবক, তারাও ছিলেন উদ্বিগ্ন। তবে ফল জানার পর অবসান হয় সব। স্কুলের স্যাররা আমাকে অনেক হেল্প করেছে, মেয়েরও অনেক পরিশ্রম, সব মিলে একটা ভালো রেজাল্ট করছে। ও নিয়মিতভাবে সুন্দরভাবে পড়াশোনা করছে, আমরা ওকে মানসিকভাবে সাপোর্ট দিছি, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হয়েছে। ফল প্রকাশের দিন বৈরী আবহাওয়া অনেক জায়গায়, তাই স্কুলে স্কুলে এবার আনন্দ উচ্ছ্বাসের মাত্রা ছিল কম। শিক্ষকরা বলছেন মেধা ও পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে শিক্ষার্থীরা। প্রত্যাশা অনুযায়ী আমরা ফলাফল পেয়েছি, আমরা খুবই খুশি। ঠিক আছে, এটা আমাদের বাচ্চাদের অর্জন এবং অর্জনের পিছনে আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর অবদান অনেক অপরিসীম। আমরা নকলমুক্ত পরিবেশে একটা পরীক্ষা নিয়েছি এবং মাঠের প্রকৃত চিত্রটা বের করে আনার আমরা চেষ্টা করেছি। এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এখন কলেজ ভর্তির প্রস্তুতি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার ফল বিপর্যয় ঘটেছে। পাশের হার 56.38%, যা গেলবারের তুলনায় 32% কম। এ বিষয়ে আরও জানাতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলবেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। শুনে আসি তাদের আলোচনা। লোপা, আমার সাথে রয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। আমরা তার সাথে কথা বলতে চাই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে এবছর তো দুপুরবেলা 2টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়েছে এবং আমরা দেখলাম যে গতবারের তুলনায় এবার ফলাফল 32.75% কম। এই ফলাফলটাকে আসলে আপনি বিপর্যয় বলবেন না কি বলবেন, এবং এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। আমি এটাকে বিপর্যয় বলবো না। আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে, ডিসি মহোদয়ের সাথে একাধিক বৈঠক হয়েছে। তাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ ছিল একান্তভাবে যে প্রকৃত শিক্ষার কোন অবস্থা আমরা আছি সেইটা জানতে। সেই জন্য আমাদের কঠোর মনিটরিং করতে বলছে। এই কঠোর মনিটরিংয়ের জন্য আমি আমার বোর্ড থেকে 16টা টিম গঠন করে দিয়েছি। তারা বরিশাল বিভাগের বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে, পরীক্ষা পরিদর্শন করছে। তারপর আমি নিজে 70 থেকে 75টা কেন্দ্রে আকস্মিকভাবে পরিদর্শন করছি। ডিসি মহোদয়গণ তার অধীনে বেশিরভাগই পরীক্ষাগুলো পরিচালিত হয়, সব কিছুই তারাই মোটামুটি দেখাশোনা করে, আমরা এখান থেকে সহযোগিতা করে। তার তত্ত্বাবধানে তৃণমূল পর্যন্ত নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে। এমনভাবে পরীক্ষা হয়েছে যে পাশের ছেলেটা বা মেয়েটা যা আছে কেউ যেন দেখাশোনা না একটু দেখে না, দেখাশোনা না দেখে নকল না লাগতে পারে। সেই জন্য আমরা আবার সরকারের এরকম নির্দেশ ছিল যে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে অতি মূল্যায়ন হবে না, কম মূল্যায়ন হবে না, প্রকৃত মূল্যায়ন হয়। আমরা সেই জন্য একবার প্রকৃত মূল্যায়ন করেছি। কঠোর নজরদারি মূল্যায়ন করার ফলে বিগত বছরের চেয়ে গভর্নমেন্ট যেটা চেয়েছিল যে প্রকৃত শিক্ষার আমরা কোন অবস্থায় আছি, আমি গভর্নমেন্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করছি এবং আমার এই অক্ষরে অক্ষরে পালনের ফলে আমার ফলাফল 56.38% হয়েছে। আমি এটাকে বিপর্যয় বলবো না। আর যারা একটা বিষয় আমরা দেখেছিলাম যে গ্রাম অঞ্চলের যে ফলাফল সে তুলনায় শহরের ফলাফল ভালো ছিল এবং ইংরেজি এবং গণিত বিভাগে শিক্ষার্থীরা খারাপ করেছে। আসলে এটার কারণ কি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।
এটা আমি কারণটা এখন আমার বের করতে হবে। আমি যে স্কুলগুলোনে ইংরেজি এবং গণিতে খারাপ করেছে আমি তাদের সব প্রধান শিক্ষক আমি ডাকবো, ডাকার পর আমি দেখব যে তারা ওখানে প্রকৃত ইংরেজির প্রকৃত শিক্ষক আছে কিনা, গণিতের প্রকৃত শিক্ষক আছে না, তারা সঠিকভাবে ক্লাস নিয়েছে কিনা। যদি দেখি কোনো ব্যর্থ ঘটে তাহলে এই জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল সেই ব্যবস্থা গ্রহণ করবে। আরেকটা কথা হইল যে সরকার যেটা চাইছিল আমি মনে করছি তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে বলছি। যারা লেখাপড়া করে আসছে, যারা লেখাপড়া করে পরীক্ষা দিছে তাদের ভালো রেজাল্ট কিন্তু ভালো হয়েছে, এবং কিছু লেখাপড়া করে হলে আসে নাই তাদের রেজাল্ট খারাপ হয়েছে, মানে তারা এটাকে বিপর্যয় হিসাবে দেখছে। আপনারা দেখবেন যে মেট্রিক এসএসসি পরীক্ষা যখন শুরু হয়েছে তখন কঠোর নজরদারির মাধ্যমে। ধন্যবাদ স্যার আপনাকে। লোপা চেয়ারম্যান মহোদয় যেটা বলছিলেন যে সরকারের পক্ষ থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে এবং পরীক্ষা চলাকালীন সময় যে ধরনের তদারকি করা হয়েছিল সেই অনুযায়ী তারা তদারকি করেছেন, উত্তরপত্র মূল্যায়ন করেছেন। এর ফলেই গত বছরের তুলনায় এবছর পাশের হার কিছুটা কমেছে। লোপা। কাউসার, আমরা আলোচনায় শুনছিলাম, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রংপুরে বরযাত্রীবাহী বাস পুকুরে পড়ে প্রাণ হারিয়েছেন ৩ জন, আহত হয়েছেন ২০ জন। গত মধ্যরাতে পীরগাছার বেলতলি এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের অনুষ্ঠান শেষে রংপুর সদরের নজিরের হাটে ফিরছিলেন তারা। বেলতলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চালক সহ ৩ জনের। অন্যতম ব্যস্ত মহাসড়ক নবীনগর চন্দ্রার বাইপাইল অংশটি দীর্ঘদিন ধরেই বেহাল। খানাখন্দে ভরা সড়কটিতে ভোগান্তি যেন নিত্যসঙ্গী। তবু এর মেরামত নিয়ে কারো মাথা ব্যথা নেই। উল্টো সড়ক ও জনপথ অধিদপ্তর আর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সমন্বয়হীনতায় থমকে আছে সংস্কার কাজ। সড়ক জুড়ে খানাখন্দ, বৃষ্টির পানিতে টইটুম্বুর সেসব গর্ত, ফলাফল বিধ্বস্ত রাস্তায় নাকাল চালক আর যাত্রীরা। অন্যতম ব্যস্ত মহাসড়ক নবীনগর চন্দ্রার পাইপেল অংশের দৃশ্য এটি। ভারী বৃষ্টিতে এমন বেহাল হয়ে পড়েছে মহাসড়কের আধা কিলোমিটার অংশ। লন্ডফন্ড সড়কে ভোগান্তি প্রতিদিনের চিত্র। পাইপেল থেকে শ্রীপুর পর্যন্ত এই জায়গাটা মানে প্রচন্ড গ্যাপ আর কি, মানে ভাঙ্গা। এই কারণে আমার গাড়িটা গ্যাপে পড়ছে, ওইখান থেকে আর ওঠে নাই। নিবিজিদের থেকে নিয়ে আমাদের বাইপেল ব্রিজ পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল অবস্থা। বড় বড় গাড়া, এক একটা গাড়ার ডিপ মনে করেন 6 ইঞ্চি 8 ইঞ্চি। অথচ এই মহাসড়ক দিয়েই দেশের উত্তরাঞ্চলে যাতায়াত করে যাত্রীরা। শিল্পাঞ্চল এলাকা হওয়ায় ইপিজেডের হাজার হাজার শ্রমিকেরও চলাচল এই রুট দিয়ে। তবুও সড়কের সংস্কারের যেন কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরগুলোর। গাড়ি সব অকজ হয়ে যাইতেছে, এক্সেল ভাঙতেছে, টায়ার বাস হতেছে এবং গাড়ি রাস্তাটা একেবারে চলার অনুপযোগী রাস্তা। টায়ারের ডিস্টার্ব হচ্ছে, পাতি ভাঙতেছে, মানে গাড়ি গ্যাপে পড়লে গাড়িতে ওঠার মতন কোনো অপশন নাই। মহাসড়কটির এই অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের মানিকগঞ্জ বিভাগ। গত বছর থেকে সড়কটির এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণের কাজ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সড়ক সংস্কারে এখন একে অপরের কাঁধে দায় চাপাচ্ছে দুই সংস্থা। শ্রীপুর পর্যন্ত একটা এলিভেটেড প্রজেক্ট এরিয়া, এখানে মনে করেন যে মানে বড় পরিসরে আমরা তো রুটিন মেইনটেনেন্স করতে পারি, যেটা আমার ট্রাক এখনো 2টা আছে এখানে। এই সড়ক বিভাগের এই বিষয়টাই একটু ভুল আছে। সড়ক বিভাগ যেটা বলতেছে কথাটা ওই রকম না। আমাদের কন্ট্রাক্টের মধ্যে যেটুকু স্কোপ অফ ওয়ার্ক করার কথা সেটা আমরা করতেছি। এখন তারা রোড সেনারে তাদের দায় এড়ানোর জন্য এরকম চিঠিপত্র দিয়ে একটা করতে। ভারী যান চলাচলে আর কোনো বিকল্প না থাকায় ভাঙাচোরা সড়কটি চালক ও যাত্রীদের অন্যতম ভরসা। কিন্তু সংস্কারের অভাবে এই অংশের দুর্ভোগ কাটছে না মানুষের। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নেমে 2 ভাই সহ 4 জনের মৃত্যু হয়েছে। গতরাতে উপজেলার সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সেপটিক ট্যাঙ্কে একটি মোবাইল ফোন পড়ে গেলে সেটি তুলতে একে একে ভেতরে প্রবেশ করে রানা নায়েক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালী। সেখানে অচেতন হয়ে পড়েন তারা। উদ্ধার করে হাসপাতালে নিলে 4 জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
4জন পেশেন্ট আসেন, যারা 4জনই ব্রড ডেথ ছিলেন এবং আমাদের কর্তব্যরত চিকিৎসক ওনাদেরকে মৃত ঘোষণা করেন এবং তার 1 ঘন্টা পরে আরেকজন আসেন, ওনার সিরিয়াস ইনজুর্ড ছিল, ওনাকে আমরা যথারীতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করি। জাটকা নিধন বন্ধ ও মা ইলিশ সংরক্ষণে বেশ কয়েক দফা পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। ইলিশের বংশ বিস্তার বৃদ্ধিতে দেয়া হয়েছিল 58 দিনের নিষেধাজ্ঞাও। এত কিছুর পরও আশানুরূপ হারে মিলছে না ইলিশ। ইলিশ মাছের রাজা বলেই যার পরিচয়, বিশ্বজুড়ে রসনাবিলাসীদের কাছে খ্যাত অনন্য স্বাদের জন্য। একসময় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়লেও ইলিশের সেই সংখ্যা এখন কমেছে কয়েক গুণ। অথচ মাছটির বংশবিস্তারের জন্য সরকারের 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হলো 11 জুন। 1 মাস পর এখনও সাগর থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের। কারণ কি? শক্তিশালী মাইগ্রেটরি ইলিশের চলাচল বিচরণ এইগুলো জায়গাতে যে নানাভাবে বাধাগ্রস্ত হয়, সেই সমস্ত কারণে কিন্তু এই সময়টাতে ইলিশ এমনিতেই কম পাওয়া যায়। ইলিশের পরিমাণ কমে যাওয়ার কারণ হিসেবে গবেষকরা দায়ী করছেন দখল, দূষণ, চর ডুবোচরের কারণে নাব্যতা সংকটকে। জলবায়ু পরিবর্তনও প্রভাব রাখছে সমান তালে। দূষণ বেড়ে গিয়ে তাদের খাদ্য যে পরিমাণ যে সমস্ত অঞ্চলে উৎপাদন হওয়ার কথা সেগুলিতে ঘাটতি হয়। ইলিশের সেই স্বাভাবিক চলাচলের অঞ্চলগুলো ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। তাদের এই উৎপাদনশীলতা কম, অর্থাৎ এই সময় ইলিশ জেলেরা কম পরিমাণে ইলিশ পাচ্ছে। তবে আগামী কয়েকদিনে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার প্রত্যাশার কথা জানালেন এই গবেষক। অমাবস্যা আসবে পর্যায়ক্রমে, এইগুলিতে ক্রমান্বয়ে ইলিশ বেশি আসতে থাকবে বলে এটা আশা করা যায়। জন্য এই সমস্ত অঞ্চলের ইলিশ জেলেদের হতাশ হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। 2023-24 অর্থ বছরে দেশে ইলিশ আহরণ করা হয়েছিল 5,29,000 মেট্রিক টন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।